একই গালে পরপর দুইটা থাপ্পড় পোড়ায় গাল জ্বলে উঠল আরশির। থাপ্পড় দুটো এতটাই জোরে ছিল যে তার শ্যামবর্ণের গালেও আঙুলের ছাপ পড়ে গেছে। গাল গরম হয়ে গেছে, জ্বলছে। তবে সেই ব্যথার তুলনায় তার মনে বেশি ব্যথা লেগেছে। তার সবুজ নীলের মিশ্রণে তৈরি কাচের ন্যায় চোখেজোড়া পানিতে পরিপূর্ণ হল। এর মাঝেই তার হাত সর্বশক্তি দিয়ে চেপে ধরল মিহি বেগম। ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোকে না বলেছি আমার সামনে আসবি না? আসবি না আমার সামনে? জানিস না আমি তোকে সহ্য করতে পারি না? তাও কেন আসিস? বল। আমি বেঁচে আছি ভালো লাগছে না তোর, তাই না? মরে গেলে শান্তি পাবি বুঝি? এই জন্য বারবার নিজের ওই কুৎসিত মুখটা আমাকে দেখাতে চলে আসিস না? আর সহ্য করতে পারল না আরশি। চোখের পানি গড়ানোর আগেই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তার চোখে যে অশ্রু মানায় না। তাকে হতে হবে পাথরের চেয়ে শক্ত, কঠিন, যাতে হাজার আঘাত করা হলেও ভেঙে না যায়। আর এসব তো তার জীবনের নিয়মিত ঘটনা। তবুও তার এত কষ্ট কেন হয় কি জানি। আরশি রুম থেকে বের হতেই দেখল রিফা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়েটা তার কষ্টে একটু বেশিই কষ্ট পায়। এই যে এখন তার কাদার কথা অথচ কাঁদছে রিফা। আশ্চর্য। আরশি রিফার কাছে গিয়ে এক ঝাড়ি মেরে বলে, ওই সমস্যা কি তোর? তোকে না 100 দিন বলেছি কথায় কথায় কাঁদবি না? কথায় কথায় কাঁদলে মানুষ ভাববে মেয়েটা দুর্বল আর এই ভেবে বারবার আঘাত করবে। তাই নিজেকে শক্ত কর। আর যা আম্মুকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দে। আমি ভার্সিটিতে যাচ্ছি। রিফা আরশির কথায় মাথা নাড়ায়। আরশিকে বেরিয়ে যেতে দেখে জলে ভেজা চোখে বলে উঠে, আপু মনি নাস্তা তো করে যান। আরশি তারা দেখিয়ে বলে, একদম সময় নেই রে। তুই আম্মুকে খাইয়ে নিজেও খেয়ে নিস। আমি ভার্সিটির ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব। বেরিয়ে যায় আরশি। রিফা তাকিয়ে থাকে ওর যাওয়ার পানে। রিফা মাঝে মাঝে অবাক হয় এটা ভেবে যে একটা মেয়ের এত সহ্য শক্তি কিভাবে হয়। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে লেগে পড়ে। আজও মার খেয়েছি শান্তির হাতে, তাই না? ক্লাস শেষে ক্যাম্পাসে হাঁটছিল মুন আর আরশি। হঠাৎ মুনের মুখে এই কথা শুনে মলিন হাসি হাসল আরশি। কোনো জবাব দিল না। কী বা বলবে? মুন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তো জানিস আন্টি তোকে পছন্দ করে না। সুযোগ পেলেই তোকে আঘাত করে। তারপরও কেন তার সামনে যাস তুই? আরশি অন্যমনস্ক হয়ে বলল, সে আমাকে যতই আঘাত করুক সে আমার মা। আমি তার হাতের মার সহ্য করতে পারব, তবে তার থেকে দূরত্ব নয়। আরশির কথায় দীর্ঘশ্বাস ফেলল মুন। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে মাঠে কিছুটা ছিটকে পড়ল মুন। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল সে। হুট করে এমন কিছু হওয়ায় কিছুটা সময় লাগল আরশির সবটা বুঝতে। বুঝামাত্র রেগে গেল সে। খেপে সামনের মানুষটাকে উদ্দেশ্য করে বলল, এই মিস্টার, এই আপনি আমার বান্ধবীকে ধাক্কা দিল না কেন? চোখ নেই আপনার? ইস কতটা ব্যথা পেয়েছে মেয়েটা। কথাটা বলেই আরশি ব্যস্ত হয়ে গেল মুনকে উঠাতে। আবরার কান থেকে ফোন নামিয়ে দেখল দুইটা মেয়ে, তাদের মাঝে একজন মাটিতে পড়ে আছে। আবরার বুঝল পড়ে থাকা মেয়েটাকেই সে ধাক্কা দিয়েছে। মুনের হাত কিছুটা ছিলে গিয়েছে দেখে আরও রেগে গেল আরশি। এই বান্ধবী যে তার বড্ড ভালোবাসার, আপন বোনের চেয়ে কোনো অংশে কম নয়। আরশি রেগে মুনের হাতে ফু দিতে দিতে আবরারকে উদ্দেশ্য করে বলতে লাগল, কানা নাকি আপনি? নাকি সুন্দর মেয়ে দেখে ইচ্ছা করে ধাক্কা দিল না? এতক্ষণ শান্ত থাকলেও এবার প্রচণ্ড রেগে গেল আবরার। ভেবেছিল সরি বলে চলে যাবে। সে তো তাড়ায় ছিল আর ফোনে কথা বলে হাঁটছিল, তাই খেয়াল করেনি। কিন্তু মেয়েটার এমন আজেবাজে কথায় মেজাজ গরম হয়ে গেল তার।
সে কিছু বলার আগেই মুন আরশির হাত চেপে ধরল। ফিসফিস করে বলল, ঝামেলা করিস না দোস্ত, তুই জানিস না হয়তো উনি কে? আরশি দাঁতে দাঁত চেপে বলল, সে কোথাকার কোনো রাজার পুত্র যে আমি তাকে ভয় পাব? আর তার চেয়ে বড় কথা, সে তোকে ব্যথা দিয়েছে। মুন আরও আস্তে ফিসফিস করে বলল, আমি তোকে পড়ে সবটা বুঝিয়ে বলছি। বোন, তুই প্লিজ আর কিছু বলিস না। দেখ সবাই কিভাবে ভয় পাচ্ছে। আরশি আশেপাশে তাকিয়ে দেখল আসলেই পুরো ক্যাম্পাসে সবাই ভয় ভয় ওদের দিকে তাকিয়ে আছে। এবার আবরারের দিকে কোনা চোখে চাইল আরশি। মনে করার চেষ্টা করতে লাগল এ কোনো সেলিব্রিটি কিনা। এতক্ষণ সে অত খেয়াল করে দেখেনি সামনে কে আছে। মাত্রাতিরিক্ত সুদর্শন তার সামনে দাঁড়ানো পুরুষটা। হাজারো মেয়েকে নিজের রূপে পাগল করতে সক্ষম। সাদা রঙের পাঞ্জাবি পরনে। দেখে মনে হচ্ছে এই রংটা যেন তার জন্যই তৈরি। সারা মুখে গম্ভীরতা ছড়িয়ে আছে, যার কারণে তাকে আরও বেশি সুপুরুষ মনে হচ্ছে। চোখ দুটো স্বচ্ছ, গভীর তার দৃষ্টি। আরশির দিকেই গম্ভীর মুখে তাকিয়ে আছে সে। পিছনে পাহালোয়ান মার্কা অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, যা এতক্ষণ পরে খেয়াল করল আরশি। কিন্তু এসবে তার কোনো হেলদোল নেই, কারণ একে দেখে তার কোনো সেলিব্রিটির কথা মনে পড়ছে না। আর না আবরারের রূপ তার মন কাড়তে পারল। সুদর্শন পুরুষদের থেকে তার ভীষণ রকমের অ্যালার্জি আছে। তার মতে সুদর্শন পুরুষদের মন কালো হয়। তারা শুধু মেয়েদের ব্যবহার করতে জানে। তবে তার এই ধারণার পিছনেও কাহিনী আছে। আবরার এতক্ষণ গভীর চোখে পর্যবেক্ষণ করছিল তার সামনে দাঁড়ানো দুই মেয়েকে। তারা নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করছে। তবে আবরার আন্দাজ করতে পারছে ওরা কি বলাবলি করতে পারে। পিছনে তার গার্ডগুলো ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। আবরারের পারমিশন ছাড়া তারা এক কদমও নড়ে না। আর মেয়েদের সাথে তর্ক করা বা মেয়েদের গায়ে হাত দেয়া তাদের সাফভাবে মানা। আবরার ভাবল সে যাকে ধাক্কা দিয়েছে তাকে সরি বলে চলে যাবে। তার হাতে সময় খুব কম। না হলে এই মেয়েকে সে একটা শাস্তি দিয়ে যেত তার সাথে বেয়াদবি করার জন্য। কত বড় সাহস এই মেয়ের যে সে এমপি আজওয়াদ আবরারের সাথে বেয়াদবি করে। কিন্তু সে কিছু বলার আগেই মুন ধীর পায়ে তার সামনে এসে মিনমিন করে বলল, দুঃখিত স্যার, ও আসলে আপনাকে চিনতে পারেনি। আর আমাকে ও অনেক বেশি ভালোবাসে, তো তাই আমার কিছু হলে সহ্য করতে পারে না। আবরার মুগ্ধ হল তার সামনে দাঁড়ানো রমণীর নম্র ব্যবহারে। মেয়েটা যেমন সুন্দর, তেমন সুন্দর তার ব্যবহার। তার রাগ কিছুটা নিভে গেল মুনের কথায়। মুন এসে আরশির হাত চেপে ধরে ওকে নিয়ে চলে যেতে চাইলে নড়ল না আরশি। মুনের ইচ্ছা করছে দেয়ালে নিজের মাথা পিটাতে। সে বুঝে না এই মেয়ে এত ট্যারা কেন। আরশি দাঁত কিরমির করে বলল, তুই উনাকে সরি বললি কেন? দোষ উনি করেছেন নাকি তুই? একে তো তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ব্যথা দিয়েছে, আর এখন আবার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন কোনখানকার কোনো মন্ত্রী মিনিস্টার। আবরার ভ্রু কুঁচকে তাকালো আরশির দিকে। এই প্রথম আরশির সাথে চোখাচোখি হল আবরারের। মেয়েটার চোখজোড়া দেখে অদ্ভুত লাগল আবরারের। অদ্ভুত সুন্দর চোখেজোড়া। নীল আর সবুজের মিশেলে এক অন্যরকম চোখের রং। ডাগর ডাগর চোখে রোদে পোড়ায় স্বচ্ছ আয়নার মতো মনে হচ্ছে। এ ধরনের চোখ সাধারণত বিদেশিনীদের থাকে। অথচ এই মেয়ে শ্যামদের কাতারে পড়ে। তার এমন রঙের চোখ কি করে হলো ভাবার বিষয়। আবরার ভাবল হয়তো লেন্স পরেছে। আজকাল লেন্স পরা তো মেয়েদের ফ্যাশন। মেয়েটার পরনে শর্ট টপস আর জিন্স। গলায় একটা স্কার্ফ ঝুলানো। চেহারায় একটা ধারালো ভাব আছে। তার দিকে একেবারে সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। কত বড় সাহস যে তার চোখে চোখ রাখে। আরশির উপর থেকে দ্রুত নিজের চোখ সরিয়ে নিল আবরার। অনেক সময় নষ্ট করে ফেলেছে সে।
আর এক সেকেন্ডও নষ্ট করা যাবে না। সে মুনের সামনে গিয়ে বলল, আমি দুঃখিত ধাক্কা দেওয়ার জন্য। একটু তাড়ায় ছিলাম তাই খেয়াল করিনি। মুন দ্রুত মাথা নিচু করে ফেলল। তার ভয় লাগছে। এখান থেকে যেতে পারলেই বাঁচে। আবরার আরশিকে ক্রস করার সময় ফিসফিস করে বলল, তোমার শাস্তি উঠিয়ে রাখলাম। আরশি ও আবরারের চোখে চশমা খেয়াল করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আসলেই কানা। কথাটা আস্তে করে বললেও আবরারের কানে গেল। আবরার একবার আরশির দিকে কটমট চাহনি দিয়ে দ্রুত পায়ে চলে গেল ভার্সিটির ভিতরে। ভার্সিটির বাইরের আসতেই ফোঁস করে একটা শ্বাস ছাড়ল মুন। অনেক বাঁচা বেঁচে গেছে। মুন আরশির দিকে তাকাতেই দেখল ও রাগী চোখে তাকিয়ে আছে। মুন একটা শুকনো ঢোক গিলে বলল, তুই জানোস তুই কার সাথে পাঙ্গা নিলি? আরশি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যাগ থেকে কিছু বের করতে করতে বলল, যেই হোক আমার কিছু যায় আসে না। সে ভুল করেছে, মাফ চাইবে বাস। মুন উত্তেজিত হয়ে বলল, তুই উনাকে চিনিস না দেখে আমি আশ্চর্য হয়েছি। উনি আমাদের নতুন এমপি। কয়েকদিন আগেই নির্বাচিত হয়েছেন। সুদর্শন আর সিঙ্গেল হওয়ার কারণে সব মেয়েদের মুখে এখন উনার নাম। আর জানিস উনি কয়েক বছর আগে আমাদের ভার্সিটি থেকেই পড়াশোনা শেষ করে বেরিয়েছে। সব টিচারদের সাথেই হয়তো উনার ভালো পরিচয় আছে। তোর এমন ব্যবহারের কারণে যদি কোনো সমস্যায় পড়িস তাহলে কি হবে বুঝতে পারছিস? যদি উনি কোনো অ্যাকশন নেয়? আরশি মৃদু হেসে মুনের ছিলে যাওয়া জায়গায় ওষুধ লাগাতে লাগাতে বলল, তুই তো আমাকে ভালো করেই চিনিস। আমাকে এসবের ভয় দেখিয়ে লাভ নেই। জীবনে অনেক কঠিন সময় পার করেছি আমি। তাই এখন এসবে ভয় হয় না। আমার বিশ্বাস আমার কপালে যা আছে তাই হবে। আর যা হবে ভালোর জন্যই হবে। আরশি একটু থেমে আবার বলল, আচ্ছা শোন রাহুল, আবির, মোহনা কই গেল? ওদের দেখছি না যে। মুন আশেপাশে তাকিয়ে বলল, চলে গেছে মনে হয়। রাহুলকে তো ওর মা ফোন করে কি যেন বলল। বেচারা শুনেই ট্যাক্সি ধরেছে। আবির আর মোহনা কই কি জানি। এর মাঝেই আরশি আর মুন শুনতে পেল দুইটা ছেলে মেয়ে ঝগড়া করতে করতে ওদের দিকেই এগিয়ে আসছে। কাছে আসতেই ওরা দেখল মোহনার চোখ মুখ কাদো কাদো হয়ে আছে। যে কোনো সময় কেঁদে ফেলবে। মোহনা ওদের কাদো কাদো কণ্ঠে বলল, জানোস দোস্ত এই খাচ্চরটা আমার 20 টাকার বেলপুরি খাইয়া ফেলছে। আমি অর্ডার দিছিলাম কিন্তু একটাও খাইতে পারি নাই এই বেদ্যপের জন্য। এখন তোরা এর বিচার কর। মোহনার কথা শুনে ফিক করে হেসে দিল মুন। আর আবির তো আগে থেকেই বিশ্ব জয় করা হাসি দিচ্ছে। ওদের হাসতে দেখে কেঁদেই ফেলল মোহনা। বেলপুরি মোহনার দুর্বলতা। প্রতিদিন খায়, না খেলে যেন মরেই যাবে। মোহনাকে কাঁদতে দেখে এক ধমক দিল আরশি। আরশির ধমকে দাঁত ভিতরে ঢুকে গেল আবিরের। মুন এখনো মিটমিট করে হাসছে। আরশি মোহনাকে জড়িয়ে ধরে বলল, হয়েছে হয়েছে, কাঁদিস না। ছে মানুষ যদি শুনে তুই বেলপুরির জন্য কাঁদিস তাহলে কি বলবে? ওই আবির, তুই ওর বেলপুরি খাইছস কেন? তোর শাস্তি, তুই আগামীকাল আমাদের সবাইরে বেলপুরি ট্রিট দিবি। না হলে এমন একটা ঘুষি দিব যে দুইটা দাঁত উড়ে যাবে। কি ঠিক আছে তো মোহু? মোহনা দাঁত কেলিয়ে মাথা ঝাঁকাল। এবার আবির কাদো কাদো মুখ করে বলল, তুই কিন্তু অন্যায় করতাছস আরু। শুধু ওরে ট্রিট দিতে কইতি মাইন্না নিতাম, কিন্তু তুই তো আমারে ফকির বানানোর ধান্দা করতাছস। মোহনা মুখ বাঁকা করে বলল, আমার বেলপুরি খাওয়ার আগে মনে ছিল না এসব? এটা তোর শাস্তি আর তোর পূরণ করতেই হইব। কোনো কথা নাই। আচ্ছা তোরা থাক, আমি ওই মামার কাছ থেকে বেলপুরি খাইয়া আসি। মোহনাকে বেলপুরি খেতে যেতে দেখে মাথায় হাত দিল তিনজন। মানুষ এত বেলপুরি পাগল কেমনে হয় মোহনাকে না দেখলে ওরা জানতেই পারত না।
আরশি, আবির আর মুনকে বলল, আমার টিউশনের টাইম হয়ে যাচ্ছে, আমি গেলাম। মুন, তুই ও বাসায় যা। আর আবির দোস্ত, তুই একটু মোহনাকে রিকশায় উঠায় দিস, না হলে ওই মেয়ে আবার কোনো ঝামেলা পাকাতে পারে। জানিসই তো ও কেমন। আবির মাথা দুলাল। আরশি আর মুন নিজ নিজ গন্তব্যে চলে গেল। আরশি, পুরো নাম আরশি রহমান। বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিল সে। জীবনে ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু হঠাৎ এক ঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় আরশির জীবন। নিজের জীবনের সুখ, ভালোবাসা হারিয়ে নিঃস্ব হয়ে যায় সে। বাবা নামক ছায়া উঠে যায় তার মাথার উপর থেকে। একসময় কিছুটা রেগে কথা বললে যেই মেয়ে হাউমাউ করে কেঁদে বাড়ি মাথায় তুলে ফেলত, সেই মেয়ে এখন কাঁদতে ভুলে গেছে। যেই মেয়ে হেসে দুষ্টুমি করে সারা বাড়ি মাতিয়ে রাখত, সেই মেয়ের মুখের হাসি হারিয়ে গিয়েছিল। বাবাকে হারানোর পর সব আত্মীয় স্বজনেরা সম্পর্ক ছিন্ন করে আরশিদের সাথে। ভয় একটাই, ওদের দায়িত্ব নিতে হবে, সাহায্য করতে হবে। আরশিদের বাড়ি দখল করে নেন ওর বড় চাচা। অসুস্থ মাকে নিয়ে ছোট্ট আরশির জীবন যুদ্ধ শুরু হয়। তখন সবেমাত্র এসএসসি দিয়েছিল আরশি। এই কঠিন দুনিয়ার সাথে তার কোনো পরিচয় ছিল না। কিভাবে থাকবে তার দুনিয়া তো বাবা মায়ের মাঝে সীমাবদ্ধ ছিল। যেই মেয়ে বাবা মায়ের হাত না ধরে এক পাও চলতে পারত না, সেই মেয়ে বেরিয়ে পড়ে কাজের খোঁজে। এক প্রতিবেশীর সহায়তায় বেশ কয়েকটা টিউশনি পায় আরশি। ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে খুব কম ইনকাম হতো তার। শুরুতে এই টাকা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হতো। প্রতিদিন রাতে বাবার ছবি জড়িয়ে কাঁদত আরশি। একদিকে মায়ের অবহেলা, অন্যদিকে অভাবের সংসার। কত শত মানুষের হাজারো কথা শুনে এই সমাজে টিকে থাকতে হয়েছে তাকে। ধীরে ধীরে এসবে অভ্যস্ত হয়ে পড়ে আরশি। ছোটবেলা থেকেই প্রচণ্ড ব্রিলিয়ান্ট ছিল আরশি। বলা যায় একটু বেশিই মেধাবী। খুব অল্প সময়ে অনেক পড়া ক্যাচ করে ফেলতে পারত। কিন্তু পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না তার। তাই মোটামুটি রেজাল্ট করত সে। কিন্তু বাবা হারানোর পর পড়াশোনার প্রতি সিরিয়াস হয় আরশি। শিক্ষকদের সহায়তায় আর নিজের চেষ্টায় এইচএসসিতে অনেক ভালো ফলাফল করে সে। আর এখন তো অনার্স তৃতীয় বর্ষে পড়ছে। এখন আর আগের মতো অভাবও নেই। বর্তমানে আরশি 4টা টিউশনি করে আর একটা কোচিং এ সপ্তাহে 2 দিন পড়ায়। এতেই বেশ ভালো অঙ্কের টাকা উঠে যায়, যা দিয়ে ভালোমতো মাস চলে যায় আরশির। কিছু ভালো বন্ধু পেয়েছে সে লাইফে, যাদের কারণে আবার আগের মতো হাসতে পারে সে। বন্ধুগুলোই তার হাসিখুশি থাকার একমাত্র কারণ। থমথমে মুখে বাড়ি ফিরল আবরার। আবরারের মা বিষয়টা লক্ষ্য করেও কিছু বললেন না। ফ্রেশ হয়ে খেতে বসতেই আবরারের বাবা আব্বাস আহমেদ বললেন, কি হয়েছে মাই ডিয়ার সান? রেগে আছো মনে হচ্ছে। তোমাকে তো আমি সবসময়ই বলি, রাজনীতিতে মাথা গরম করার মতো কাহিনী প্রতিনিয়ত হয়, কিন্তু আমাদের মাথা রাখতে হবে একেবারে ঠান্ডা। আবরার গম্ভীর কণ্ঠে বলল, আসলে রাজনীতি নিয়ে কোনো সমস্যা না বাবাই। আব্বাস আহমেদ বললেন, তাহলে কি হয়েছে বলো আমাকে। বাবাইকে বলবে না? আবরার ফোঁস করে একটা শ্বাস ফেলে রাগী কণ্ঠে বলল, জানো বাবাই, আজ একটা মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে। আমার চোখে চোখ রেখে কথা বলেছে। সে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে মুখটা ভেঙে গুড়িয়ে দিতাম। আব্বাস চৌধুরী ছেলের কথা শুনে কিছুক্ষণ থম মেরে রইলেন। তারপর হুট করে হু হা করে হাসা শুরু করলেন। আবরার বিরক্তি নিয়ে চাইল বাবার দিকে। তার বাবাই কখনো কোনো কিছু নিয়ে সিরিয়াস হন না। আব্বাস আহমেদ বললেন, বাহ, কোনো মেয়ের এত সাহস হলো আমার ছেলের চোখে চোখ রাখে। আমার তো এখন ওই মেয়ের সাথে দেখা করতে ইচ্ছা করছে। আহা, কি সাহস! কিভাবে দেখা করা যায় বলো তো আবরার? আবরারের মামা ইরফান চৌধুরী বললেন,
আহা দুলাভাই, দেখছেনই তো আবরার বাবা রেগে আছে। তাহলে এসব বলে ওকে আরও রাগিয়ে দিচ্ছেন কেন? আবরার বাবা, শোনো, তুমি আমাকে ওই মেয়েটার সম্পর্কে বলো, তারপর দেখো আমি ওই মেয়ের সাথে কি করি। আবরার বিরক্ত হয়ে বলল, তোমাদের আর কিছু বলবই না ধাত। আর মামা, তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করব। আবরার ধূপধাপ পা ফেলে নিজের রুমে চলে গেল। ওই মেয়েকে সে দেখে নিবে, ব্যাপার না। কিছু একটা ভেবে বাঁকা হাসল আবরার। ক্যান্টিনে বসে আছে মুন আর আরশি। কফির অর্ডার দিয়েছে কিন্তু এখনো আসছে না দেখে বিরক্ত হল আরশি। মুন কি উদ্দেশ্য করে বলল, আরে ইয়ার, এত সময় লাগে কেন? চল এখান থেকে কফি খাবো না। আরশি উঠতে নিলেই মুন আরশির হাত চেপে ধরে আবার বসিয়ে দিল। বলল, আরে এত অস্থির হোস কেন? কই বেশিক্ষণ হয়েছে? চল আমরা কিছু গল্প করি। ক্লাস শুরু হতে এখনো সময় আছে। আর রাহুল, মোহনা, আবির, আহি কেউই তো আসেনি এখনো। আরশি মুনকে জিজ্ঞাসা করল, আচ্ছা আহি কই রে? মেয়েটা 2 দিন ধরে ভার্সিটি আসে না। আমি ফোন দিয়েছিলাম, ফোনটাও ধরল। কথা শেষ করতে পারল না আরশি। তার পূর্বেই কেউ একজন ওদের 2 জনের গলা জড়িয়ে ধরল। চিৎকার করে বলল, বন্ধুরা আমি এসে গেছি, বন্ধুরা আমি এসে গেছি। হঠাৎ আক্রমণে লাফিয়ে উঠল মুন আর আরশি। মুন আহির মাথায় একটা চাটি মেরে বলল, এভাবে পাগলা ষাঁড়ের মতো চিল্লাইলি কেন? আর একটু হইলেই তো হাটটা বাইর হইয়া হাতে চইলা আইত। থু থু, উফ আল্লাহ, কি ভয়টা পাইছি। মুনের কথায় খিলখিল করে হাসতে লাগল আহি। যেন খুব মজার কিছু বলেছে মুন। মুন রেগে ওর মাথায় আরেকটা চাটি মারল। কিন্তু এতে আহির হাসি কমার বদলে আরও বেড়ে গেল। আরশি আশেপাশে তাকিয়ে দেখল ক্যান্টিনের সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন এখানে কোনো সার্কাস চলছে আর ওরা জোকার। আরশি আহিকে নিজের পাশের চেয়ারে টেনে বসিয়ে দিল আর মুনকেও চোখের ইশারায় বসতে বলল। কি সার্কাস শুরু করছস তোরা? দেখ তো একবার আশেপাশে সব কেমনে তাকায় আছে। আচ্ছা এসব বাদ দে আহি, তুই 2 দিন কই গায়েব ছিলি? কত ফোন দিল, তাও ধরলি না। আহি হাসি থামিয়ে বলল, আরে ইয়ার বলিস না, অনেক জ্বর উঠছিল, তাই আসতে পারি নাই। আর এই জ্বর নিয়ে একাধারে ফোন গুতাচ্ছিলাম, তাই আমার জল্লাদ ভাইটা ফোন নিয়ে গেছে। তাই আর তোদেরকে বিষয়টা জানাতে পারি নাই। ওদের কথার মাঝেই ক্যান্টিনে হাজির হলো দলের বাকি সদস্যরা। সবাই সিট দখল করে গোল হয়ে বসল। রাহুল দুঃখী দুঃখী মুখ করে বলল, ওই রশি, জানিস কি হইছে? আরশি রাহুলের মুখে রশি ডাক শুনে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকাল। রাহুল আরশিকে রাগ করতে দেখে দাঁত বের করে হাবলার মতো হাসল। যে কোনো সময় তার পিঠে আরশির শক্তপোক্ত হাতের থাবা পড়তে পারে। দ্রুত বলল, সরি দোস্ত, ওই মুখ ফসকে বলে ফেলছি। যেটা কইতাছিলাম সেটা শুন। অনেক বড় ঘটনা ঘটে গেছে রে। রাহুল কথাটা বলেই আবার দুঃখী দুঃখী মুখ করল। আবির বিরক্ত হয়ে বলল, আরে শালা, মাইয়াদের মতো ঢং করস কেন? কাহিনী কি সেটা বল। মোহনা আবিরের কথা শুনে ওর হাতে জোরে একটা চিমটি কাটল। দাঁতে দাঁত চেপে বলল, মাইয়াদের মতো ঢং মানে কি? হ্যাঁ, আমরা ঢং করি? তাইলে তোরা কি করস বজ্জাত পোলা? কাল যে মাইয়াদের মতো গোপাগপ আমার বেলপুরি নিজের পেটে চালান দিল, আমি ভুইল্লা গেছি ভাবছস? আবির জিভে কামড় দিল। চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগল। সে ভেবেছিল সবাই ভুলে গেছে, তার আর ট্রিট দেয়া লাগবে না, কিন্তু এই মহিলা কি আর নিজের বেলপুরির কথা ভুলবে? অসম্ভব। এবার আহি হালকা কাশি দিয়ে বলল, কিরে রাহুল, বলস না কেন, কি হইছে? রাহুল এতক্ষণ আহিকে খেয়াল করেনি। সে এবার আহিকে দেখে বলল,
কিরে আনা যে, এতদিন পর কইত থিকা উদয় হইছস? এসব বাদ দে, আজকে নিজের সাথে কয় আনা আনছস? আহির পুরো নাম আহিয়ানা। সবাই ছোট করে আহি বলে ডাকে, কিন্তু রাহুল ডাকে আনা বলে। সবার নামের 12টা বাজানোর অভ্যাস তার। আহি রেগে গিয়ে নাক ফুলিয়ে বলল, এই সব চলতো? এই বেডা হুদাই সময় নষ্ট করতে সে। ওর কিছু হয় নাই, যত্ত সব। রাহুল মাথা নাড়িয়ে বলল, না না, সত্যিই একটা গুরুতর ঘটনা ঘটে গেছে। আম্মা আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি তার একমাত্র পুত্র, তাই সে দ্রুত আমার বিয়ে দিয়ে পুত্রবধূ আনতে চায়। এত বুঝাইলাম আম্মারে আমি এখন বিয়া করমু না, কিন্তু সে কিছুতেই মানবে না। মুখ ভার করে বসে রইল রাহুল। মোহনা লাফিয়ে উঠে বলল, আরে দোস্ত কি কস? আন্টি এত ভালো একটা কাম করতে চাইতেছে রে। দোস্ত শুন, জলদি রাজি হয়ে যা, কতদিন বিয়া খাই না। রাহুল মুখ ঝামটা মেরে বলল, চুপ থাক তুই, আমি বিয়া করমু না। দোস্ত তোরা কিছু কর, আমার আম্মারে একটু বোঝা। আরশি এক ভ্রু উঁচু করে বলল, করবি না কেন বিয়ে? কেউ আছে নাকি? রাহুল তোতলাতে শুরু করল। হাবলার মতো হাসি দিয়ে বলল, আরে কি বলিস? কেউ থাকলে তোরা জানতি না? কেউ নাই, কেউ নাই। আহি সন্দেহের চোখে বলল, আমার তো মনে হচ্ছে আছে কেউ। না হলে এভাবে তোতলাচ্ছিস কেন? জলদি বল, পরে যদি জানতে পারি তাহলে তোর খবর আছে। রাহুল কপালের ঘাম মুছে বলল, আব না মানে আসলে হইছে কি? আবির ঝাড়ি মেরে বলল, কি আব না মানে আসলে লাগাইছোস? জলদি ক বেটা, না হলে আন্টিরে গিয়া কমু জলদি তোরে বিয়ে দিতে। এই উসিলায় আমরাও দাওয়াত খাইতে পারমু। রাহুল মুখটাটা লটকিয়ে বলল, আমি একজনকে ভালোবাসি রে। 3 মাসের রিলেশন, অনেক কষ্টের পর তাকে পটাতে পেরেছি। আরশি হাই তুলে বলল, নাম তুলিকা। তোদের প্রতিবেশী। বন্ধু মহলের সবাই উৎসুক চোখে তাকালো আরশির দিকে। সবার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ওরা জানতে চায় আরশি কিভাবে জানল। রাহুল চোখ বড় বড় করে বলল, তুই কিভাবে জানলি? আরশি বাঁকা হেসে বলল, রাস্তায় তোদের ইটিসপিটিস করতে দেখেছি। নিব্বা নিব্বির মতো একে অপরকে ফুচকা খাওয়াচ্ছিলি। আরশির কথা শুনে কাশি উঠে গেল রাহুলের। আরশি দাঁত কেলিয়ে বলল, আর কিছু শুনবি? রাহুল জলদি করে বলল, না না, আর কিছু শুনুম না। এখন তো সবাই সব জানলি। এবার আমার মারে একটু কনভিন্স কর। তুলি এখনো অনেক ছোট, এখনো এইচএসসি ও দেয় নাই। ওর বাপ জীবনেও এইটুক বয়সে মেয়ের বিয়ে দিব না, আর আমার মতো বেকার ছেলের কাছে তো নাই। আরশি এক চোখ টিপ দিয়ে বলল, আমাদের সবাইকে ট্রিট দিবি প্লাস তুলির সাথে মিট করাবি, তাহলে আন্টিকে বুঝাবো আর নাইলে না। সবাই হৈ হৈ করে উঠল, ট্রিট দিতে হবে। রাহুল চাপে পড়ে রাজি হয়ে গেল ট্রিট দিতে। এদের ওপরে দেখে নিবে হুঁ। স্যার, আপনি যার খোঁজ চেয়েছিলাম তার সম্পর্কে সব জানতে পেরেছি। নিজের কেবিনে কাজ করছিল আবরার। তার এক লোকের মুখে কথাটা শুনে বাঁকা হাসে সে। জিজ্ঞাসা করে, তো কি জানতে পারলে? লোকটা একাধারে বলতে শুরু করে, নাম আরশি রহমান, ভার্সিটির 3য় বর্ষের ছাত্রী, বাবা নেই, অসুস্থ মা, আর একটা মেয়ে আছে নাম রিফা, যাকে উনি নিজের বোন বলেন। এই 2 জনকে নিয়েই উনার পরিবার। খুব পরিশ্রমী আর সাহসী একটা মেয়ে স্যার। বাবা মারা যাওয়ার পর থেকে অনেক স্ট্রাগল করে আসছেন। আরশির বাবা নেই শুনে খারাপ লাগলো আবরারের। এই সমাজে একা একটা মেয়ের টিকে থাকা যে কতটা কঠিন তার কিছুটা হলেও আইডিয়া আছে তার।
কিন্তু পরক্ষণেই তার সাথে বেয়াদবি করার মুহূর্তটা মনে পড়ল আবরারের। সে তার লোককে কিছু একটা বলতেই লোকটা মাথা নিচু করে বলল, স্যার আমার বলা তো উচিত না, তবুও একটা কথা বলতে চাই। স্যার আপনি তো মেয়েদের অনেক সম্মান করেন, আর এই মেয়েটা খুব অসহায় একটা মেয়ে, তার সাথে এমনটা না করলে হয় না? আবরার ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, আমি কখনো কোনো মেয়েকে অসম্মান করিনি আর করবও না। আমি শুধু তার চোখে ভয় দেখতে চাই, এটাই হবে তার শাস্তি। আমি তার কোনো ক্ষতি করব না, আর তার কোনো প্রকার সম্মানহানিও হতে দেব না। তোমাকে যা বলা হয়েছে তাই করো। লোকটা মাথা ঝাঁকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আবরার টেবিলের উপরে থাকা পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে বলল, জাস্ট একটু ভয় দেখতে চাই তোমার চোখে, মিসকি যেন। হ্যাঁ আরশি, এবার আমি দেখব তুমি ঠিক কতটা সাহসী। জ্ঞান ফিরতেই নিজের মুখের উপর কারোর গরম নিঃশ্বাস অনুভব করল আরশি। টিউশন শেষে বাড়ি ফেরার পথে হুট করে একজন লোক তার মুখের উপর কিছু একটা স্প্রে করে। সেখানেই জ্ঞান হারায় আরশি। আর কিছু মনে নেই তার। মুখের উপর কি স্প্রে করেছিল ভাবতে লাগল আরশি। এখনো ভালোমতো চোখ খুলতে পারছে না সে। আরশি আর বাম ডান না ভেবে সর্বশক্তি ব্যবহার করে হাতের কনুই দিয়ে এক ঘা বসিয়ে দিল সামনের লোকটার গায়ে। ব্যথায় গুঙিয়ে উঠে সামনের ব্যক্তি। ধীরে ধীরে দৃষ্টি স্পষ্ট হয় আরশির। সামনের ব্যক্তির অবস্থা দেখে এমন একটা পরিস্থিতিতে ও খিলখিলিয়ে হেসে উঠে সে। হাসির রিনিঝিনি শব্দে ব্যথা ভুলে আরশির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। সে তো আরশির জ্ঞান ফেরানোর জন্য এক গ্লাস পানি নিয়ে ওর কাছে গিয়েছিল, কিন্তু আরশি যে হুট করে এটা করবে বুঝে নি আবরার। মেরেছে তো মেরেছে একবারে পেটে, সাথে গ্লাসের সব পানি তার গায়ে। আর দেখো এখন কিভাবে হাসছে, প্রাণবন্ত সেই হাসি। হাসতে হাসতে আরশির সুন্দর স্বচ্ছ চোখজোড়ায় পানি জমে টলমল করছে। আবরার এক ধ্যানে প্রাণবন্ত হাস্যোজ্জ্বল আরশিকে পর্যবেক্ষণ করতে লাগল। হুশ জ্ঞান যেন হারিয়ে গেছে তার। কিছুটা সময় অতিবাহিত হল। আরশির হাসি ধীরে ধীরে কমে আসল। অনেক দিন পর এত হাসল সে। একজন এমপির এমন অবস্থা দেখে হাসি থামাতে পারেনি সে। বিশেষ করে সেই সময় আবরারের মুখের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। মনে পড়লে এখনও হাসি পাচ্ছে তার। আবরারকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হালকা কাশি দিল আরশি। একবার নিজের দিকে তাকালো সে। তারপর বাঁকা চোখে আবরারের দিকে তাকিয়ে তার মতিগতি পর্যবেক্ষণ করতে লাগল। আরশির কাশিতে ধ্যান ভাঙল আবরারের। সে দ্রুত চোখ সরিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে ভাবল, শীত আমি এতক্ষণ এই মেয়ের দিকে তাকিয়েছিলাম। মেয়েটা না জানি কি ভেবেছে। আমি একে এনেছি ভয় দেখাতে, আর তা না করে এতক্ষণ ওর দিকে হাবলার মতো তাকিয়েছিলাম। কিন্তু মেয়েটার হাস্যোজ্জ্বল মুখের উপর থেকে দৃষ্টি সরাতে পারছিলাম না, কেন যেন দেখতে ভালো লাগছিল। আমার কি দোষ? মেয়েটাকে কে বলেছে ওভাবে হাসতে? আবরার গলা ঝেড়ে আরশির দিকে তাকিয়ে দেখল ও বাঁকা চোখে তাকিয়ে আছে। আবরারকে তাকাতে দেখে আরশি চোখ সরিয়ে নিল। পুরো ঘরে একবার চোখ বুলিয়ে দেখল মাঝারি সাইজের ফাঁকা একটা রুম। মাথার উপর একটা লাইট জ্বলছে, যাতে আলো খুব বেশি না। রুমে শুধুমাত্র দুইটা চেয়ার, যার একটাতে আরশি বসে আছে। রুমের মধ্যে সে আর আবরার ছাড়া কেউ নেই। হয়তো গার্ডরা বাইরে আছে। আবরার ফাঁকা চেয়ারটা টেনে আরশির সামনাসামনি বসল। আরশি ও এবার আবরারের দিকে চোখ পিটপিট করে চাইল। দেখল আবরার বাঁকা হাসছে। আবরার বলল, কি মিসকি যেন নাম? ও হ্যাঁ আরশি। তো মিস আরশি কেমন লাগছে নতুন জায়গায়? আরশি আরেকবার পুরো রুমে চোখ বুলিয়ে বলল, যেহেতু দেখার মতো সুন্দর কোনো দৃশ্য নেই, তাই অবশ্যই ভালো লাগছে না। আবরার আরশির জবাবে ভিতরে ভিতরে থতমত খেলেও উপরে প্রকাশ করল না। গম্ভীর স্বরে বলল,
তুমি কি জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? আরশি হাই তুলে বলল, হয়তো ওই দিনের ব্যবহারের প্রতিশোধ নেবার জন্য। ওই যে মুভিতে দেখায় না যে নেতার সাথে পাঙ্গা নিলে তারা পরবর্তীতে সেই মানুষকে ধরে এনে মেরে উধাও করে দেয়, হয়তো সেরকম কিছু করার জন্যই আনা হয়েছে। আবরার আরশির উত্তরে মনে মনে ভাবল, বাব্বাহ, কতদূর চিন্তা করে ফেলেছে, এবার নিশ্চয় ভয় পাবে। আবরার ভয় দেখানোর ভঙ্গিতে আরশিকে বলল, তো মিস আরশি, তোমার কি ভয় লাগছে না? আমি যদি তোমাকে মেরে উধাও করে দেই? আরশি বিরক্ত হয়ে বলল, ভয় পেয়ে আর কি হবে? আপনার আমাকে মেরে উধাও করার ইন্টেনশন থাকলে তা আমি ভয় পেলেও করবেন, না পেলেও করবেন। তাই আজাইরা ভয় পাওয়ার মানে হয় না। আবরার হতাশ হল আরশির জবাবে। আরশির চোখে সে কোনোরকম ভয় দেখতে পাচ্ছে না। একদম স্বাভাবিক আরশি যেন এখানে ঘুরতে এসেছে। আবরারের চিন্তার মাঝে আরশি নাক মুখ কুঁচকে বলল, আচ্ছা, আপনি কেমন এমপি বলেন তো? টাকা তো কম থাকার কথা না আপনার, তাও এত কিপটা। আপনি চাইলেই তো পারতেন আমাকে কোনো পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে, তারপর সেখান থেকেই না হয় ধাক্কা দিয়ে ফেলে দিতেন। এতে করে আমি মরে উধাও হয়ে যেতাম আর মরার আগে আশপাশের সৌন্দর্য উপভোগ করার সুযোগটাও হতো। এখানে তো দেখার মতো কিছুই নাই। বিরক্তিকর। আবরারের ইচ্ছা করছে নিজের কপাল চাপড়াতে। এ কেমন মেয়ে রে বাবা! অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি এক করে ফেলত। আবরার আরশিকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমি যদি তোমাকে এখানে কয়েকদিন আটকে রেখে দেই তাহলে তোমার ফ্যামিলির কি হবে বলো তো? তারা নিশ্চয় তোমাকে খুঁজে না পেয়ে কান্নাকাটি করবে, অসুস্থ হয়ে যাবে। আরশির মুখ এবার কিছুটা মলিন দেখাল। সে আলতো হেসে বলল, সবচেয়ে বড় কথা কি জানেন? আমাকে 1 সপ্তাহ পর্যন্ত কেউ খুঁজবেই না। সন্তানের কিছু হলে সবার আগে উতলা হয় বাবা মা। আর এটা এতক্ষণে জেনে গেছেন নিশ্চয় আমার বাবা নেই। আর মা তো অসুস্থ, সে এমনিতেও আমাকে সহ্য করতে পারে না। আর নিবে খোঁজ? রিফা তো বাচ্চা মেয়ে, ও অনেক নরম স্বভাবের। সব মিলিয়ে দেখা যাবে প্রথম কয়েকদিন কেউ আমার খোঁজই নেয়নি। বন্ধুমহলের সবাই ভাববে কোথাও জরুরি কাজে গিয়েছি হয়তো। পরবর্তীতে খোঁজ খবর না পেলে তখন হয়তো খুঁজবে। আরশির মলিন মুখটা দেখে অজান্তেই খারাপ লাগল আবরারের। সে কিছু একটা ভাবতে লাগল। এর মাঝেই আরশি আবরারের হাতের উপর কিছু একটা দেখে সেই জায়গায় ঠাস করে একটা বাড়ি দিল। হুট করে এত জোরে বাড়ি দেয়ায় চমকে উঠল আবরার। আবরারের মনে হচ্ছে জায়গাটা জ্বলে যাচ্ছে, এতটাই জোরে বাড়ি দিয়েছে আরশি। আরশি আবরারের হাত থেকে জিনিসটাকে তুলে নিজের হাতের তালুতে নিল। আবরারকে দেখিয়ে বলল, আপনি কেমন এমপি বলেন তো? আপনাকে তো মশাও ভয় পায় না। একে এত জোরে বাড়ি দেয়ায় আবার এইরকম কথা বলায় মেজাজ খারাপ হয়ে গেল আবরারের। সে দাঁতে দাঁত চেপে নিজের এক গার্ডকে আওয়াজ বাড়িয়ে ডাক দিল। তার আওয়াজ পেতেই দ্রুত রুমে প্রবেশ করল এক পাহালোয়ান মার্কা গার্ড। আবরার রেগে গার্ডটাকে বলল, এই পাগল মেয়েটাকে আমার সামনে থেকে নিয়ে যাও আর ওকে ওর বাসায় দিয়ে আসো। যাও। বাসায় পৌঁছে দেওয়ার কথা বলায় কিছুটা অবাকই হল আরশি। সে ভেবেছিল আজ এখানেই প্রাণ খোয়াতে হবে। বেঁচে গেছে ভেবে চোখজোড়া চকচক করতে লাগল তার। কিন্তু আবরার তাকে পাগল বলেছে মনে পড়তেই সে আবরারকে কিছু একটা বলতে চাইল, তবে আবরারের কড়া দৃষ্টি দেখে আর কিছু বলল না। গার্ড তাকে উঠতে বলতেই সে দাঁড়িয়ে গার্ডের পিছনে যেতে লাগল। দরজার কাছে যেতেই থেমে গেল আরশি। ঘাড় পিছন ফিরিয়ে দেখল আবরার গম্ভীর মুখে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরশি হঠাৎ দাঁত কেলিয়ে আবরারকে উদ্দেশ্য করে বলল, আপনি কেমন এমপি বলেন তো? মার্ডার না হয় নাই করলেন, কিছু নাস্তা পানি তো খাওয়াতে পারতেন। একটু আপ্যায়নও করলেন না, এতক্ষণ শুধু শুধু বসিয়ে রাখলেন।
আপনি আসলেই কিপটা এমপি সাহেব। আবরার রাগী রাগী চোখে তাকাতেই হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল আরশি। আরশি রুম থেকে বের হতেই হেসে ফেলল আবরারও। সিল্কি চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বিড়বিড় করল, মেয়েটা আসলেই পাগল। তবে মেয়েটার চোখ যেন স্বচ্ছ আরশি। সেই চোখের দিকে তাকালে দুনিয়া ভুলে যাওয়া সম্ভব। সেই চোখে আছে শুধু সততা, দৃঢ়তা। নেই কোনো মিথ্যা, প্রতারণা। তার আখি জোড়ার দিকে তাকালে উপলব্ধি করা যায় তার একান্ত বেদনাগুলো যা সে কখনো প্রকাশ করে না। ফুলের বাগানে হাঁটছে আবরার। চারপাশে ফুল আর ফুল। যেন কোনো ফুলের পৃথিবীতে চলে এসেছে সে। কোথাও নেই কোনো মানুষ। সবটা নীরব। ফুলের মোহনীয় সুবাস ছড়াচ্ছে চারদিকে। ভালোই লাগছে আবরারের। ধীরে ধীরে সামনে এগোতে লাগল সে। হঠাৎ কোনো রমণীর খিলখিল হাসির শব্দ শুনতে পেল আবরার। থেমে গেল তার পা। শব্দ অনুসরণ করে সামনে তাকাতেই থমকে গেল সে। মেরুন রঙের শাড়ি পরিহিতা এক রমণী ফুলের তৈরি দোলনায় বসে দোল খাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। এই হাসির শব্দ তো তার চেনা, হ্যাঁ খুব করে চেনা। সে শুনেছে এই শব্দ, খুব কাছ থেকে অনুভব করেছে। মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না আবরার। কারণ মেয়েটা উল্টো দিকে মুখ করে আছে। তার দীঘল কালো কেশ দোলনায় বসে থাকার দরুন কখনো মাটিতে লুটিয়ে পড়ছে তো কখনো বাতাসে দুলছে। আবরার মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে মেয়েটার দিকে, মুগ্ধ হয়ে শুনছে তার প্রাণবন্ত হাসির শব্দ। সময় পেরোল, অনেকটা সময়। হঠাৎ এক দমকা হাওয়া ছুঁয়ে দিল আবরারের চোখ মুখ। হুঁশ ফিরল তার। মস্তিষ্কের মধ্যে নাড়া দিল মেয়েটাকে। এতক্ষণ সে যার দিকে তাকিয়েছিল, তার তো দেখা উচিত মেয়েটাকে সামনে থেকে। সে পা বাড়াল মেয়েটার কাছে যাওয়ার জন্য। মেয়েটা আর হাসছে না, দোলনাও আর আগের মতো দুলছে না। হয়তো সে নেমে যাবে। আবরার দ্রুত পায়ে হাঁটতে লাগল এবার। মেয়েটাকে যে তার দেখতেই হবে। দোলনার কাছাকাছি গিয়ে থেমে গেল আবরার। দোলনা ততক্ষণে থেমে গিয়েছে। মেয়েটা এবার উঠে দাঁড়াল। অতি সন্তর্পণে নিজের দীঘল কেশ টেনে সামনের দিকে নিল। ধীরে ধীরে ঘুরতে লাগল আবরারের দিকে। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল আবরারের। কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। সে নির্নিমেষ তাকিয়ে রইল অচেনা রমণীর দিকে। যেই মাত্র মেয়েটা আবরারের দিকে ফিরল বলে অমনি ঘুম ভেঙে গেল আবরারের। লাফ দিয়ে উঠে বসল সে। দ্রুত গতিতে হৃদস্পন্দন চলছে তার। এসির মধ্যে থাকা সত্ত্বেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হাত দিয়ে কপালের ঘাম মুছে ভাবতে লাগল আবরার। আজ 2টা বছর পর আবার সেই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখলাম আমি। একটুর জন্য মেয়েটার মুখটা দেখতে পেলাম না। আর একটু পর স্বপ্নটা ভাঙলে কি হতো উফ। আবরার এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। তারপর আস্তে আস্তে বিছানায় শুয়ে কিছু একটা ভাবতে লাগল। ভার্সিটিতে প্রবেশ করেই আরশি দেখল ভার্সিটি সাজানো হচ্ছে। সে কিছুটা অবাক হল। কোনো প্রোগ্রাম আছে কি? তাহলে তাকে কেউ বলল না যে? আরশি সোজা ক্যান্টিনে চলে গেল। সবাই ক্যান্টিনেই আছে। সে ধপ করে একটা চেয়ারে বসে বলল, ভার্সিটি সাজাচ্ছে দেখলাম, কোনো প্রোগ্রাম আছে কি? মুন বলল, হ্যাঁ রে, ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আজকে নাকি ক্লাসও হবে না। আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম। রাহুল নাক মুখ কুঁচকে বলল, ধুর, আগে যদি জানতাম ক্লাস হবে না তাহলে তুলি রে নিয়ে কোথাও ঘুরতে যাইতাম। মোহনা রাহুলকে ভেঙিয়ে বলল, তুলিকে নিয়ে ঘুরতে যাইতাম? আইছে আমার নিব্বা মহাশয়। হে। আরশি হুট করে দাঁত কেলিয়ে তাকালো রাহুলের দিকে। রাহুল চোখ মুখ অন্ধকার করে বলল, কি রে, কি সমস্যা, এমনে তাকাস কেন?
তোর নিউ তো আমার ঠিক লাগতেছে না। কি শয়তানি বুদ্ধি আটতেছস? আরশি আরো বড় হাসি দিয়ে বলল, চল আজকে আমাদের ট্রিট দিবি আর তুলির সাথেও মিট করাবি। আজকে যেহেতু কোনো ক্লাস নাই তাহলে শুভ কাজে দেরি কিসের? আরশির কথা শেষ হতেই বন্ধু মহলের সবাই লাফিয়ে উঠল। আজ তারা ট্রিট নিয়েই ছাড়বে। রাহুল বেচারার মুখটা কাদো কাদো হয়ে গেল। আজ যে এরা তাকে ফকির বানিয়েই ছাড়বে বুঝতে পারছে সে। সবার জোরাজোরিতে তুলিকে ফোন দিয়ে রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে আসতে বলল রাহুল। তারপর দলবল নিয়ে বেরিয়ে পড়ল ফকির হওয়ার উদ্দেশ্যে। বেশ বড় নামিদামি রেস্টুরেন্টে বসে আছে আরশি আর বন্ধুরা। রাহুল তাদের এখানেই নিয়ে এসেছে। তুলিকা এখনো আসেনি, তাই সব বন্ধুবান্ধবরা আলোচনা করছে কিভাবে আজকে রাহুলের পকেট খালি করা যায়। আর রাহুল মুখ গোমরা করে ওদের দেখছে। অবশ্য এতে রাহুলের তেমন কোনো সমস্যা হবে না। বেশ বড়লোক বাড়ির একমাত্র সন্তান সে। বাবা ব্যবসা করেন। ঢাকা শহরে নিজেদের 2টা বাড়ি আছে। এছাড়া গ্রামেও অনেক সম্পত্তি রয়েছে রাহুলের বাবা মায়ের। 10 মিনিট পরে ওদের টেবিলের কাছে এসে দাঁড়ালো একটা মেয়ে। গোলগাল, কিউট চেহারা, ভীতু ভীতু মুখে তাকিয়ে আছে ওদের দিকে। আরশি তো আগেই দেখেছিল তুলিকে। সে দেখেই চিনে ফেলল তুলিকে। কিন্তু ওর মুখ দেখে বুঝল হয়তো ভয় পাচ্ছে বা অস্বস্তি বোধ করছে। তাই আরশি তুলিকে স্বাভাবিক করার জন্য ওকে নিজের পাশে বসিয়ে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগল। বন্ধুমহলের সবাই বুঝতে পেরে তারাও স্বাভাবিকভাবে কথা বলতে লাগল তুলির সাথে, যেন অনেক দিনের চেনা। আরশিরা কফি অর্ডার দিয়েছিল। প্ল্যান হলো কফি খেতে খেতে গল্প করবে, তারপর লাঞ্চ করে বের হবে। কফি আসতেই ওয়েটার একে একে সবাইকে দিতে লাগল। আরশিকে দিতে গিয়ে হুট করে ব্যালেন্স হারিয়ে ফেলল ওয়েটার। ফলস্বরূপ কিছুটা কফি পড়ল আরশির গলায় ঝুলানো স্কার্ফে। ওয়েটার ভীত হয়ে বলল, ম্যাম আমি দুঃখিত। কিভাবে যেন পা মচকে গেল। আপনি প্লিজ ম্যানেজার স্যারকে কিছু বলবেন না, না হলে আমার চাকরি চলে যাবে। আরশি মৃদু হেসে বলল, আরে ভাইয়া ভয় পাবেন না, সমস্যা নেই। মাঝে মাঝে এমনটা হতেই পারে। আমি ম্যানেজারকে কিছু বলবো না। আপনি কি আমাকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিবেন? স্কার্ফটা ক্লিন করতাম। ওয়েটার লোকটা কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ ম্যাম। আপনি আসুন, আমি আপনাকে ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। মোহনা বলল, আমরা কেউ সাথে আসবো দোস্ত? আরশি বলল, আরে না তোরা আড্ডা দে, আমি যাব আর আসব। ওয়েটার লোকটা আরশিকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। আরশি ভেতরে গিয়ে স্কার্ফটা ধুয়ে নিল। হাত মুছতে মুছতে বের হলো সে। কিছুটা এগোতেই কারোর সাথে জোরেশোরে একটা ধাক্কা খেল আরশি। মাথায় বেশ ব্যথা পেয়েছে সে। মাথা ডলতে ডলতে না তাকিয়েই বলল, মাগো মাথা মনে হয় ভেঙেই গেল। কোনো ব্র্যান্ডের পিলারের লগে বাড়ি খাইলাম। এখন থেকে সবাইকে সাজেস্ট করব এই পিলার দিয়ে বাড়ি বানাতে। কথাটা বলতে বলতে সামনে তাকালো আরশি। একজোড়া গভীর কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। ভ্রুটা কুঁচকে আছে সামনের মানুষটার। হুডির ক্যাপ দিয়ে মাথা ঢাকা, মুখে মাস্ক। চেহারা দেখা যাচ্ছে না। তবুও আরশি 1 সেকেন্ড সময় ব্যয় না করেই কিছুটা উচ্চ স্বরে বলল, আরে এমপি সাহেব যে। থতমত খেয়ে গেল আবরার। দ্রুত নিজের মুখের হাত দিয়ে দেখল মাস্ক ঠিক আছে কিনা। না, মাস্ক তো ঠিক আছে, তবু এই মেয়ে তাকে চিনল কিভাবে ভাবতে লাগল আবরার। আরশির কথা শুনে অলরেডি তার মেজাজ হট হয়ে আছে, তাও চুপ ছিল যাতে আরশি তাকে না চেনে। না হলে আজাইরা কথা বলার জন্য এতক্ষণে আরশি 2-4টা ধমক অবশ্যই খেত। আরশি আবরারকে কোনো কথা না বলতে দেখে দাঁত কেলিয়ে বলল,
আরে আর মুখ বন্ধ রেখে লাভ নেই। আমি আপনাকে চিনে ফেলেছি এমপি সাহেব। আবরার আরশির দিকে কিছুটা চেপে ফিসফিস করে বলল। আস্তে কথা বলো মিস আরশি। দেখতেই পাচ্ছ কেউ যাতে না চিনে তাই এভাবে এসেছি। কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? আরশিও আবরারের মতো ফিসফিস করে বলল। ওই যে আপনার চোখ দেখা যাচ্ছে না, ওইটাই এনাফ আপনাকে চেনার জন্য। অবাক হলো আবরার। কই এতজনের সামনে দিয়ে আসলো, কেউ তো চিনল না। আবরারের চিন্তার মাঝে আরশি আবার ফিসফিস করে বলল। আচ্ছা এমপি সাহেব, আপনি এমন চোর ডাকাতের মতো রূপ নিয়ে ঘুরছেন কেন? কিছু ডাকাতি করতে এসেছেন বুঝি? আবরার কটমট করে তাকালো আরশির দিকে। আরশি বুঝল আবরার রেগে যাচ্ছে, তবে তার ও তো ভালো লাগছে আবরারকে চেতিয়ে দিতে। আবরার দাঁতে দাঁত চেপে বলল, একটু একাকী সময় কাটাতে এসেছিলাম। গার্ড, সেলফি, অটোগ্রাফ, সাংবাদিকদের প্রশ্নের উত্তর এসব দিতে দিতে হাঁপিয়ে উঠি মাঝে মাঝে। তখন এভাবেই মুখ ঢেকে বের হতে হয় একা একা, যাতে কেউ না চিনে। চিনলেই এখন সবাই হুমড়ি খেয়ে পড়বে। আর আমার শত্রুরাও বুঝই তো। আরশি বুঝল আবরারের ব্যাপারটা। দিন শেষে সেও তো একজন মানুষ, তারও হয়তো ইচ্ছা করে স্বাধীনভাবে হাঁটা চলা করতে। সারাক্ষণ গার্ড সাথে নিয়ে থাকা আসলেই কেমন যেন। লাইক বন্দি জীবন, তাদের ছাড়া এক পাও নড়া যায় না। আবরার আরশিকে গভীরভাবে কিছু ভাবতে দেখে ওর চোখের সামনে তুড়ি দিল। জিজ্ঞাসা করল, কি এত ভাবেন মিস অদ্ভুত চোখওয়ালি? আরশি এমন অদ্ভুত নামে ডাকতে শুনে ভেবাচেকা খেল, কিন্তু পরক্ষণেই মুখে লম্বা হাসি টেনে বলল, আপনি কেমন এমপি বলেন তো? সাধারণ জনগণকেও ভয় পান? এটাই ভাবছিলাম। আবরার নাক মুখ কুঁচকে ফেলল। শক্ত দৃষ্টি তাক করল আরশির দিকে। আরশি দ্রুত বলল, আপনি থাকুন ভীতু এমপি সাহেব, আমি গেলাম। আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে। আর দাঁড়ালো না আরশি, দ্রুত হেঁটে চলে গেল আবরারের সামনে থেকে। আবরার তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। সে বুঝতে পেরেছে আরশি তাকে ইচ্ছা করে রাগাচ্ছিল। হয়তো মেয়েটার তাকে রাগাতে ভালো লাগে ভেবে মৃদু হাসল আবরার। তারপর চলে গেল নিজের কাজে। চলবে।